মহাষ্টমীর পুষ্পাঞ্জলির পর সন্ধি পুজোর শেষ হয়ে গিয়েছে। রাজবাড়ি থেকে বারোয়ারি, কোথাও তোপ থেকে, কোথাও বলির মধ্যে দিয়ে প্রথা মেনে শেষ হয়েছে সন্ধি পুজো। অতএব নবমীতে পা পড়ে গিয়েছে পুজোর এবং যাবতীয় রীতি রেওয়াজ উপচার নৈবেদ্য মেনে পুজো চলছে। সেই ছবি আপনাদের আজকে আমরা সকাল থেকে দেখাচ্ছি। শহর কলকাতা রয়েছে, পাশাপাশি জেলার পুজোর ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আপনাদের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গার পুজো: বেলুর মঠ, শোভাবাজার রাজবাড়ি, বড়দেবীর পুজো, বাবুবাগান, জয়রামবাটি, গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পুজোর ছবি আপনাদের দেখাচ্ছি। শুধুমাত্র শহর নয়, শহরতলি এবং মফস্বল জেলার বেশ কিছু পুজো, গুরুত্বপূর্ণ পুজো এবং বেশ কিছু পুজো যারা এবার তারা নিজস্বতায় আজকে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেই ছবিও কিন্তু, সেই পুজোর ছবিও কিন্তু বাদ যায়নি। পাশাপাশি বিদেশের পুজো, প্রবাসী বাঙালিরা যারা এই কটা দিন তারা সেলিব্রেশনে মেতে ওঠেন, তার কারণ বিদেশ বিভুঁয়ে থাকার দরুন তাদের মন খারাপ তো হয় এই কটা দিন, কিন্তু সেই মন খারাপকে আমল দিতে নারাজ, তাই তারাও কিন্তু পুজোয় মেতে ওঠেন। প্রত্যেক বছর সেই ছবি আপনাদের আমরা দেখাই, এই বছরও সেই ছবি দেখিয়েছি। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, আমরা এই মুহূর্তে যেই 6টি আলাদা আলাদা ভিজুয়ালস দেখাচ্ছি: বাগবাজার সর্বজনীন যাত্রা শুরু সংঘ, শিব মন্দির, পল্লী উন্নয়ন সমিতি, পূর্বাচল শক্তি সংঘ, মদিয়ালি ক্লাব, দিকে দিকে চলছে দেবী বন্দনা। সন্ধি পুজো কিছুক্ষণ আগেই হয়ে গিয়েছে, যাবতীয় নিয়ম রীতি মেনে পুজো চলছে। আপনাদের মুর্শিদাবাদের ছবি দেখাবো, তোপ দেখে সেখানে মুর্শিদাবাদের কান্দির গুপিবাবুর বাড়ির পুজো, সন্ধি পুজো শুরু হয়েছে, সেই ছবি দেখাবো। আপনাদের বলছিলাম যে শহর থেকে শহরতলির পুজো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তোপ দেখে শুরু হয়েছে মুর্শিদাবাদের কান্দির গুপিবাবুর বাড়ির সন্ধি পুজো, কিছুক্ষণ আগে সেই ছবি দেখেছিলাম। 550 বছরের প্রাচীন রীতি মেনে কিন্তু এখানে উমা বন্দনা। আমি কৌশিককে দেখতে পাচ্ছি, কৌশিক বেশ পুজোর সাজে রয়েছেন। কৌশিক, এই মুহূর্তে সেখানকার ছবিটা কি? কিছুক্ষণ আগে তো আমরা সেখানে সন্ধি পুজো হয়েছে, সেই ছবি দর্শকদের দেখিয়েছিলাম। তোপ দাগা তাদের রীতি, এই যে দিনের পর দিন 500 বছর ধরে এই প্রাচীন রীতি মেনে উমা বন্দনা, তাদের বিশেষত কি আছে একটু ডিটেল বলো প্লিজ। দেখো, একদমই সেই বিশেষত্ব জানবো, এবং তার আগে তোমাকে জানিয়ে রাখি যে প্রথমে পুজোর যে শুরুর পর্ব সেখানে তোপ দাগা হয় এবং তার ঠিক 24 মিনিট পর দ্বিতীয় তোপ দাগা হয় এবং সেখানে বলি প্রথা এখনও চালু রয়েছে। এবং এখানে বর্তমানে কিন্তু পুজো শেষ হয়ে গেছে, সন্ধি পুজো। এখানে যারা বাড়ির রয়েছেন, বনেদি বাড়ির যারা বংশধর রয়েছেন তারা রয়েছে। আর কি বিশেষত্ব রয়েছে তাদের কাছে, আর কি বিশেষত্ব রয়েছে? আজকের বিশেষত্বটা হচ্ছে এই যে এখানে যখন বহুদিন আগে কোনো ঘড়ি কারোর হাতে ছিল না, বহু দূর দূরান্তে, সেই সময় আমাদের এখানে ঘড়ি মেনে পঞ্জিকা মতে আমরা যে পুজোটা শুরু করি সেকেন্ড অনুযায়ী, সেই প্রথম যখন শুরু হয়, শুরুর প্রথমে একটা কামান ফাটানো হয়, তোপ দাগা হয়। সেই কামানের আওয়াজ শুনে এই অঞ্চলে যারা বাড়িতে পুজো আছে তারা পুজো শুরু করে। এইটাই হচ্ছে আমাদের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দ্বিতীয় যে তোপটা ফাটে সেটা যখন বলিদান হয়, সেটা একদম টাইম মেনে। কি বলি হয়? সেখানে ছাগ বলির সময়ে দ্বিতীয় তোপটা ফাটে। কত বছরের মোটামুটি 450 থেকে 500 বছর। তুমি দেখতে পেলে যে জানালো যে প্রথমটা শুরু হয় যে তোপ দেখে, সেটাই কিন্তু জানান দেওয়া হতো। আগেকার দিনে মানুষের কাছে যে ঘড়ি ছিল না, সেই জায়গায় জানান দেওয়া, এবং তার পরবর্তীতে কিন্তু এবং যখন বলি শুরু হয় সেই সময় কিন্তু সেই একদমই সেই ছবি আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগেই, তোপধ্বনি হয়েছিল। কৌশিক, সেই ছবি আমি দর্শকদের শোনাবো। আমি পিসিআরকে বলবো তাদের যে ঐতিহ্য, দিনের পর দিন 500 বছরের পুরনো ঐতিহ্য, সেই তোপধ্বনি যখন হচ্ছিল সেই সময়কার ছবিটা একটু। আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে গুরুত্বপূর্ণ পুজোগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি, সেটা শহর কলকাতা হোক, কলকাতা থেকে বেরিয়ে এরকমই একটি গুরুত্বপূর্ণ পুজো, ঐতিহ্য ইতিহাসের পুজো, বিষ্ণুপুরের মল্ল রাজবাড়ি। সেখানেও সন্ধি পুজো শুরু হয় 1029 বছরের প্রাচীন প্রথা মেনে। সেখানেও তোপ দেখেই সন্ধি পুজো শুরু হয়। তোপধ্বনি শুনেই মল্লভূমের দূর দূরান্তের মণ্ডপে সন্ধি পুজো শুরু হয়, অর্থাৎ তাঁদের থেকে শুরুটা হয়। সেই মল্ল রাজবাড়ির যে পুজোর যে তোপধ্বনি, সেই তোপধ্বনি যায় অন্যান্য পুজোর, সেখানে গিয়ে পৌঁছয় সেই আওয়াজ, তারপর তারাও সন্ধি পুজো শুরু করেন। এই রীতি রেওয়াজ চলে আসছে দীর্ঘ 1029 বছর ধরে।
আমার সহকর্মী হীরকের কাছে আমি আরও একবার যাবো। হীরক সেখানে রয়েছেন। হীরক, তুমি তো বেশ কিছু বছর ধরে এই মল্ল রাজবাড়ির পুজো দেখছো, তাদের বিশেষ রীতি রেওয়াজ রয়েছে। আমরা জানি যে সেখানে যখনই তোপধ্বনি হয়, তোপ দেখে যখন সন্ধি পুজো শুরু হয় মল্ল রাজবাড়িতে, অন্যান্য মণ্ডপে যতদূর সেই শব্দ যায় সেই তোপধ্বনি শোনার পর তারপর অন্যান্য রাজবাড়িতে অন্যান্য মণ্ডপে সন্ধি পুজো শুরু হয়। এবারও নিশ্চয়ই সেটাই হয়েছে। একেবারে দেখো, অত্যন্ত প্রাচীন পুজো এই মল্ল রাজ কুলদেবী মৃন্ময়ীর পুজো। 1029 বছরের পুজো। 997 খ্রিস্টাব্দে 19তম মল্লরাজ জগৎ মল্ল এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং তারা পাশাপাশি মৃন্ময়ীর পুজো শুরু করেন। 1029 বছর ধরে তোপধ্বনি করা হচ্ছে এমনটা নয়। মোগল সম্রাটদের সঙ্গে সখ্যতার জেরে পরবর্তীতে এই তোপের টেকনোলজি বিষ্ণুপুরে আসে, মল্লভূমে আসে এবং তারপরই এই তোপধ্বনির রেওয়াজ শুরু হয় মৃন্ময়ীর পুজোর সঙ্গে। অর্থাৎ সেটাও প্রায় 300 থেকে 400 বছরের পুরনো রেওয়াজ এবং শব্দকে ব্রহ্ম জ্ঞান করে সন্ধিক্ষণে পরপর 3টি তোপধ্বনি হয় স্থানীয় মূর্ছা পাহাড় থেকে এবং তারপরই সন্ধিক্ষণের একেবারে সন্ধি পুজো, সেই সন্ধি পুজো যে শেষ হলো তা কিন্তু তা সূচিত করে এই তোপধ্বনি। এবং তুমি যেমনটা বলছিলে যে একটা সময়ে এই তোপধ্বনির শব্দ শুনে দূর দূরান্তের যে সমস্ত মণ্ডপগুলি রয়েছে সেই মণ্ডপগুলিতে সন্ধি পুজো শুরু হতো। এখন তোপধ্বনির সেই শব্দ বিভিন্ন কারণে আর খুব একটা দূরে পৌঁছয় না, কিন্তু তারপরও আশেপাশের যে সমস্ত মণ্ডপগুলি রয়েছে সেই মণ্ডপগুলিতে কিন্তু আজও সন্ধি পুজো শুরু হয় এই তোপধ্বনির শব্দ শুনে। আমি ভেতরের ছবিটা একটু দেখাতে চাইবো, যেখানে মৃন্ময়ী মন্দির 997 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত যে মন্দির, সেই মন্দিরের সামনে এই মুহূর্তে একেবারে প্রতিমার সামনে অসংখ্য মানুষ তারা ভিড় করেছেন তারা মৃন্ময়ীর আশীর্বাদ নিতে। তোপধ্বনির যখন হয় সেই সময় এই মানুষজন তারা কিন্তু সবাই ভিড় করেছিলেন স্থানীয় মূর্ছা পাহাড়ে যেখানে তোপধ্বনি হচ্ছিল সেই জায়গায়, কিন্তু এই মুহূর্তে তারা কার্যত মৃন্ময়ী মন্দিরে একেবারে মৃন্ময়ীর যে মাতৃ প্রতিমা সেই প্রতিমার সামনে ভিড় করেছেন। তারা সকলেই সেখানে প্রণাম করে তারা ফিরছেন। এই মৃন্ময়ী পুজো, সেই পুজো কিন্তু বিষ্ণুপুরে মানুষের কোথাও একেবারে প্রাণের পুজো, কোথাও আবেগ জড়িয়ে রয়েছে এই পুজোর সঙ্গে, কারণ রাজার পুজো, এত প্রাচীন পুজো আর কোথাও নেই। বিষ্ণুপুরে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন বারোয়ারি পুজো শুরু হয়েছে, সেই বারোয়ারি পুজো এখন চলছে, অনেক ধুমধাম করে সেই পুজো হয়, কিন্তু তারপরও মৃন্ময়ী পুজোর যে ঐতিহ্য, যে তার যে ইতিহাসের স্পর্শ, সেটা নিতে কোথাও দূর দূরান্তের মানুষ তারা ইতিহাসকে ছুঁয়ে থাকা এই পুজোয় যাওয়া মানে, এই পুজোর সাক্ষী থাকা মানে ইতিহাসকে ছুঁয়ে থাকা। কিন্তু আবারও শহর কলকাতা একটু ফিরে আসি, তার কারণ সন্তোষ মিত্র স্কোয়ার সেন্টার অফ অ্যাট্রাকশনে থাকে যে সমস্ত তালিকাগুলো আমরা তৈরি করি, কোন কোন পুজো একেবারে সুপার, সেই পুজোগুলোর মধ্যে সেই পুজোগুলোর অন্যতম এই সন্তোষ মিত্র স্কোয়ার। যদিও এবছর শুরুর দিকে একটু বিতর্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল, কিন্তু পুজো নির্বিঘ্নে সেখানে কেটেছে, দর্শকদের ভিড় সেখানে সেই বিষয়টা প্রমাণ করেছে। আমার সহকর্মী সুপ্রিয় সেখানে পুজোর বেশে সুন্দর সাজে রয়েছেন, আমি সুপ্রিয়র কাছে যাই। সুপ্রিয়, সন্তোষ মিত্র স্কোয়ার প্রতিবারই বিশেষ নজরে থাকে, নেক নজর যেটাকে বলা হয় দর্শনার্থীদের, এবারও তার অন্যতা হয়নি এবং ভিড় প্রত্যেক বছর প্রমাণ করে যে সন্তোষ মিত্র স্কোয়ার কেন অন্যান্য পুজোর থেকে অনেকটাই স্পেশাল, যদি এরকম অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ পুজো শহরে এবং শহরতলিতে রয়েছে। আজ সেখানকার ছবিটা কিরকম একটু জানাও, কারণ সন্ধি পুজো হয়ে গিয়েছে, এই সন্ধিক্ষণে সেখানকার ছবিটা কিরকম? খানিক বৃষ্টিও হয়েছে। তোমাকে প্রথমেই যে বিষয়টা বলবো, বিতর্কের কথা তুমি বললে, সেই সমস্ত কিছুকে দূরে সরিয়ে বাঙালি কিন্তু এই মহাপুজোর আনন্দে মেতে উঠেছে। আর মহা অষ্টমীর দুপুর কিছু সময় আগেই এখানে সন্ধি পুজো শেষ হয়েছে, অর্থাৎ তিথি অনুযায়ী কিন্তু নবমী তিথি শুরু হয়ে গেছে। আর এই সন্তোষ মিত্র স্কোয়ার উত্তর কলকাতার অন্যতম পুরনো এবং পরিচিত পুজো। প্রতি বছরই তারা নতুন নতুন বিষয় ভাবনার উপর পুজো মণ্ডপ উপস্থাপনা করে থাকেন, আর সেই কারণেই যারা এই প্যান্ডেল হপিংয়ে বেরোন বা ঠাকুর দেখতে বেরোন তাদের কিন্তু কাছে একটা অন্যতম ডেস্টিনেশন থাকে এই সন্তোষ মিত্র স্কোয়ার। এবারও তার কোনো রকম কোনো অন্যথা হয় নাই। ঘড়ির কাঁটায় এখন 2:30 বেজে কিছু সময় অতিক্রান্ত হয়ে গেছে। ভিড়ের ছবিটা দেখে তুমি কিন্তু বুঝতেই পারছো, অর্থাৎ মহা অষ্টমীর দুপুরে এই যদি ভিড় হয়, সন্ধে গড়িয়ে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় কোথায় গিয়ে পৌঁছবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এমনকি এখানকার যারা উদ্যোক্তারা, অর্থাৎ মূল উদ্যোক্তা সজল ঘোষ, তার সঙ্গে কিছু সময় আগেই আমার কথা হচ্ছিল শুভজিৎ। সজল ঘোষ তিনি যেটা দাবি করছিলেন যে তাদের লড়াই থাকে অন্য কোনো পুজো উদ্যোক্তা বা কমিটির সঙ্গে নয়, নিজেদের সঙ্গে, অর্থাৎ বিগত দিনে নিজেরা যে পুজো করেছেন তার থেকে সেই সমস্ত কিছুকে ছাপিয়ে পরবর্তী বছরে যাতে আরও এগিয়ে যেতে পারে সেটাই থাকে তাদের মূল লক্ষ্য। এবং যারা দর্শনার্থীরা আসছে দেখতেই পাচ্ছ, দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা তারা মাতৃ প্রতিমার ছবি তুলছেন, হাতে থাকা মোবাইল ফোনে পুজো মণ্ডপ দর্শন করছেন। আর এবারের এই যে পুজো মণ্ডপ, এটার সবথেকে যে বিশেষত্ব পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা,
এবং তার পরবর্তীতে ভারতীয় সেনার যে সাফল্য সেটাকেই কিন্তু বিষয়বস্তু আকারে অপারেশন সিঁদুর নাম দিয়ে, থিমের নাম দিয়ে গোটা পুজো মণ্ডপের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। তবে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে অভিনবত্ব প্রতি বছরই থাকে, কিন্তু মাতৃ প্রতিমার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো অভিনবত্বের ছোঁয়া থাকে না, একেবারে সাবেকি আনায় সেজে ওঠে মাতৃ প্রতিমা। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাতৃ প্রতিমা প্রতি বছরই একেবারে শান্ত স্নিগ্ধ যে মাতৃ প্রতিমার রূপ, সেই রূপ আমার ক্যামেরা পার্সন কল্যাণ দেখাচ্ছে। এখানে কিন্তু রুদ্রমূর্তি, দেবী মূর্তি নেই, এখানে শান্ত স্নিগ্ধ মা দুর্গা তিনি কিন্তু বিরাজমান হয়েছেন। এবং কিছু সময় আগেই সন্ধি পুজো আমরা দেখলাম এখানে শেষ হলো, এবং তার পরবর্তীতে পুজো পাঠের যে প্রস্তুতি সেগুলোও চলছে। এবং তার মাঝেই মহা অষ্টমীর দুপুরে আমরা রীতিমতো সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো মণ্ডপ বা পুজো প্যান্ডেল সেখানে কিন্তু মানুষের ঢল দেখতে পাচ্ছি। পুলিশ প্রশাসনেরও তৎপরতা রয়েছে, তারাও কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট তৎপর রয়েছে। কোনো রকমভাবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে কিন্তু প্রশাসনের তরফ থেকেও বিশেষভাবে নজর রাখা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যেটা বলা যেতে পারে যে মহা অষ্টমীর দুপুর রীতিমতো জমজমাট, এবং সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু সেই ছবিটাই ধরা পড়ছে। শুভজিৎ। ধন্যবাদ সুপ্রিয়, আমার সহকর্মী সুপ্রিয়। সন্তোষ মিত্র স্কোয়ার 90 বছর যাদের পুজো, ভাবতে পারেন 90 বছর ধরে যারা এই ঐতিহ্য বয়ে নিয়ে আসছেন, এবং নিঃসন্দেহে বড় দায়িত্ব। এবং সেই সন্তোষ মিত্র স্কোয়ার থেকে সে এই মুহূর্তে ছবিটা আমার সহকর্মী তুলে ধরছিলেন। এবার একটু কোচবিহারের দেবী বাড়িতে, সেখানে কিন্তু এই মুহূর্তে ব্যাপক ভিড়। এই ভিড় এবছর নতুন নয়, অন্যান্য বছরও দেখতে পাওয়া যায়। কোচ রাজাদের আরাধ্যা দেবী, এই বড় দেবী 500 বছরেরও বেশি সময় ধরে আজও একই পরম্পরা এবং রাজ ঐতিহ্য যাকে বলে, রীতি রেওয়াজ, পুজোর যে উপচার নৈবেদ্য হয় সেই সব কিছু মেনে পূজিত হয়ে আসছেন কোচবিহারের বড় দেবী। দেবী এখানে সিংহের সঙ্গে, আপনারা জানেন, বাঘের ওপরে আসেন। প্রথা অনুযায়ী এই পুজোয় নর রক্ত প্রয়োজন হয়, আর সেই নিয়ম মেনে কল্যাণীর এক পরিবার অষ্টমীর রাতে নিজের আঙুল চিরে রক্ত দেন। ফলে বুঝতেই পারছেন দিনের পর দিন সেই ঐতিহ্য। সেই রক্তে পূজিত হন বড়দেবী। কথিত আছে কোচ রাজবংশের মহারাজা বিশ্বসিংহ এই পুজো শুরু করেন। তবে মহারাজা বিশ্বসিংহের পুত্র নরনারায়ণ তার স্বপ্নাদেশে রক্তবর্ণা বড়দেবীকে দেখতে পান। আমার সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে সেখানে রয়েছেন। সুমনের সঙ্গে একবার কথা বলো। সুমন, এখন সেখানকার ছবিটা কি? কারণ যাদের সঙ্গে কথা হচ্ছে এই মুহূর্তে সেখানকার ছবি কিরকম ভাবে তারা সেজে উঠেছেন সেটা আমরা জানাচ্ছি। এই মুহূর্তে বড়দেবীর পুজোর ছবিটা কিরকম? দেখো, এই মুহূর্তে বড়দেবীর মন্দিরে রয়েছে। সকাল 8টা থেকে অষ্টমী পূজা শুরু হয়েছে এবং তারপর ধাপে ধাপে অঞ্জলি হয়েছে। এখনো যে ছবিটা আমি দেখাতে বলবো, দেখো, রক্তবর্ণা বড়দেবী, এই দেবী দুর্গার সঙ্গে কিন্তু অন্যান্য যে সমস্ত দুর্গাপূজায় আমরা দুর্গা প্রতিমা দেখি তার সঙ্গে কিন্তু একটা বিস্তর ফারাক রয়েছে। এখানে রক্তবর্ণা দেবী, নরনারায়ণের স্বপ্নাদেশে পাওয়া দেবী, আজও পূজিত হয়ে আসছেন। প্রায় 500 বছর অতিক্রান্ত হয়েছে। আমি ছবিটা একটু দেখাতে বলবো। দেখো, এখানে অনেক পায়রাকে উৎসর্গ করা হয়েছে। এখানে চালকুন্ডা থেকে শুরু করে, বাতাসা থেকে শুরু করে বিভিন্ন জিনিস রয়েছেন। মানুষরা কিন্তু এখানে এসছেন এবং একজনের পর একের পর এক কিন্তু বিভিন্ন যে প্রথা রয়েছে, অর্থাৎ যেটা তুমি আগেই বললে যে বেশ কিছু প্রথা রীতিতে কিন্তু দেবী দুর্গার সঙ্গে এর তফাৎ রয়েছে। তথাপি দেবী দুর্গার সময়কালে যখন দেবী দুর্গা আসেন তখন এই বড় দেবী পূজিত হন একই সময়ে। পাশাপাশি আমি ভিড়টাকে একটু দেখাতে বলবো। দেখো, একটা ঐতিহ্য পরম্পরা মেনে 500 বছরের বেশি সময় পার হয়ে গেছে ইতিমধ্যেই, এবং আজকে দেখো অঞ্জলি হয়েছে 9টা থেকে 10টার মধ্যে। ঐতিহ্য পরম্পরা মেনে দিনের পর দিন এই পুজো চলে আসছে। এবারও সেই ঐতিহ্য পরম্পরা মেনে বড় দেবীর আবাহন চলছে, পুজো চলছে। সেই ছবি আপনাদের দেখালাম। কিন্তু আলোর রোশনাই, বাহারি প্যান্ডেল, থিম পুজোর বাইরেও আরও একটা পুজো রয়েছে, যে পুজো বংশ পরম্পরা হয়ে আসে। ধর্মীয় আচার শুধু নয়, পুজো হয়ে উঠেছিল পরিবারের মর্যাদা, মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষার, মানে সম্পর্ক, ভালোবাসা, সেগুলো সব জিয়ে রাখার, বাঁচিয়ে রাখার এটা একটা উপলক্ষ। কোনো পুজোর বয়স 500 বছর, কোনোটারও 300 বছর, এর বেশিও আছে। বাংলার এমনই কিছু বনেদি বাড়ির পুজো আপনাদের সামনে এবার পর তুলে ধরবো। শুরুটা করেছিলেন জমিদার রাজীব লোচন রায়। ঘাটালের যারা জমিদার বাড়ির পুজো 225 বছর হয়ে গেল। এক সময় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসতেন এই জমিদার বাড়িতে। রাজা রামমোহন রায় ছিলেন জমিদারের বন্ধু। সেই জমিদারি আজ নেই ঠিকই, পুজো ঘিরে যাত্রা পালা হয় না। জমিদার বাড়িতে বাউল গানের আসরও বসে না। কিন্তু যদি জৌলুসের কথা বলেন, যদি রীতি রেওয়াজের কথা বলেন, উত্তরসূরিরা তা ধরে রেখেছেন। এটা শুধুমাত্র পুজো নয়, এটা একটা অলমোস্ট ইতিহাস বলা যেতে পারে, যার মধ্যে একটা শুধু পুজো বাদ দিয়েও একটা সামাজিক এবং সাংস্কৃতিক দিকও ছিল। যাত্রাপালা বলুন,
এইসবগুলো হতো। বাড়ির ছেলে মেয়েরা, নাতি নাতনিরা, বৌমায়েরা সব বাইরে বাইরে যে যেখানে আছে সবাই সময় আসবে এই আশায় সারাটা বছর তাকিয়ে থাকি। 120 বছর আগে কাটোয়ার রাধিকা প্রসাদ মল্লিক এই পুজো শুরু করেন। মল্লিক বাড়ির ঐতিহ্য ধরে রাখা এক চালার দুর্গায় সময়ের স্রোতে কিছু হারিয়েছে, কিন্তু পরিবারের আবেগে উচ্ছ্বাসে ভাটা পড়েনি। যে যেখানে যে প্রান্তেই থাকে পুজোর কটা দিন গোটা পরিবার একসঙ্গে। বহু বছর পার করেও এই পুজো আজও পর্যন্ত আভিজাত্যে এতটুকুও ছেদ পড়েনি। রাধিকা প্রসাদ মল্লিক, তাঁর হাত ধরেই আমাদের এই ব্যবসার উন্নতি হয়। এই আমাদের যা কিছু দেখছেন সব কিছুই তার হাত ধরেই প্রথম শুরু, তিনি এই পুজোটা শুরু করেছেন। কত বর্ষের ইতিহাস, সেই সঙ্গে জমকালো ঐতিহ্য, যার মেন বন্ধনে কাটোয়ার মল্লিক বাড়ির দুর্গাপুজো এক আলাদা মাত্রা এনে দেয়। সাবেকিয়ানা কিন্তু এখন কিছুই নেই। যতটুকু আমরা পারি যথাসাধ্য আমাদের পূর্বপুরুষদের কৃতকর্মকে আমরা ধরে রাখতে চেষ্টা করি। পুজো এলেই এই পুজো প্রাঙ্গণ, এই পুজো বাড়ি নতুন করে সাজিয়ে তোলা হয়, নতুন করে সেজে ওঠে, যার পরতে পরতে লেগে থাকে রাজকীয়তা, আভিজাত্য। ছোটবেলার পুজো সেই জন্মে থেকে দেখছি তো সবাই আমরা আসি, খুব আনন্দে কাটাই। মানে কি যে আনন্দ, এটা আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না। এত সুন্দর করে সাজগোজ করে একটা মাকে ডেকে আনা। প্রতিটি বনেদি বাড়ির পুজোর নিজস্ব কিছু রীতি রেওয়াজ থাকে, সেটাই ক্রমে ঐতিহ্য হয়ে ওঠে। কুলটির মিঠানি চৌরঙ্গি মোড়ের চট্টোপাধ্যায় বাড়িতে 284 বছর ধরে দুর্গাপুজো হচ্ছে। আয়োজনে কোনো খামতি নেই, তবে মূর্তি পুজো হয় না, এটাই রীতি। এখানে মা দুর্গা থাকেন না, মা দুর্গাকে এখানে নবদুর্গা, নবপত্রিকাবাসিনী যে রয়েছে, মা দুর্গার যে 9টি উদ্ভিদ, সেই 9টি উদ্ভিদ নিয়ে মাকে এখানে পুজো করা হয়েছিল। মূর্তি নেই মানে এটা আমাদের পূর্বপুরুষ থেকেই একটা সিদ্ধান্ত, যেখানে মূর্তি নেই, নবপত্রিকাকে আমরা এটাকে মায়ের পূজা হিসাবেই ইয়ে করি। 1008 বঙ্গাব্দে এখানে যিনি প্রথম পুরুষ ছিলেন, তিনি কৃষক সমাজের মনসবদার হয়ে 15টি মৌজা কাশীপুর রাজার কাছ থেকে এনেছিলেন এবং তারপরে থেকেই এখানে পুজো হয়ে আসছে। অর্থাৎ আমরা যদি বলি এখানে 9 পুরুষ পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু 7 পুরুষ থেকে পুজো শুরু হয়, অর্থাৎ 4 7 8 280 বছরের পুরনো পুজো। এখানে কুমারী মেয়েরাই দোলা নিয়ে আসে, তো এখন কুমারী মেয়েদিকে তো খুব একটা পাওয়া যায় না, যার জন্য বিবাহিত মেয়ে বা বৌমা বাড়ির মেয়েরা দোলা নিয়ে আসে। 9 দিনে নবরাত্রি হিসাবে এখানে পুজো হয়। এই পুজো প্রগতির কথা বলে, কারণ এখানে ছাগ বলি বন্ধ হয়েছে প্রায় 40 বছর আগে। রায়গঞ্জের আরেক বনেদি মোহনবাটির পুজোয় কলাবউকে দেখতে পাবেন কার্তিকের পাশে। এখানে পুজোর ভোগ হয় হলুদ ছাড়া, ভোগে নুনও থাকে না। রায়গঞ্জের এই পুজোর শুরুটা হয়েছিল বাংলাদেশের হরিপুরে। 1857 বাংলাদেশের হরিপুরে এই পুজো হতো এবং তার পরবর্তীতে স্বাধীনতার পরে 1947 সাল থেকে এখানে পুজো হয়। আমাদের যে কলাবউ সব জায়গায় গণেশের পাশে থাকে, কিন্তু আমাদের কলাবউ এই কার্তিকের পাশে আছে। রায়গঞ্জের বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম এই রায়গঞ্জের মোহনবাটির রায়চৌধুরী পরিবারের পুজো। কয়েক শতাব্দী প্রাচীন এই পুজো ছাপ ফেলেছে শহরবাসীর মধ্যেও। সাবেকি সময় থেকে যা যা নিয়ম করে পুজো হয়, আমাদের যে কাঠামো সেটা বহু পুরনো, প্রতি বছর একই যে সেই জায়গাতেই পুজো হয় কাঠামোতে। এই পুজো এখন শুধু এই পরিবারের নির্দিষ্ট আনন্দের পুজো নয়, বলতে গেলে এই এলাকার বাসিন্দাদের প্রাণের পুজো হয়ে উঠেছে, যার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য। 355 বছরের ঐতিহ্য। গৌরভূমের আদি কংসবণিক বাড়ির পুজো যখন শুরু হয় ঔরঙ্গজেবের শাসনকাল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অষ্টমীর দুপুরেই হাজির বৃষ্টি অসুর। বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়, বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। আজই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত। নবমীতে নিম্নচাপ, দশমীতে গভীর নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। শক্তিশালী নিম্নচাপের জেরে নবমীতে বৃষ্টি বাড়বে। দশমী থেকে রাজ্যে জুড়ে দুর্যোগের আশঙ্কা। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন সরাসরি। কমলেশ, আমি প্রাথমিকভাবে জানতে চাইব যে অ্যাকচুয়ালি পূর্বাভাসটা কি রয়েছে, এবং সেটা যদি দুভাগে ভাগ করে তোমাকে জিজ্ঞেস করি যে পশ্চিমবঙ্গের জন্য এবং এক্ষেত্রে উত্তরবঙ্গের জন্য এবং দক্ষিণবঙ্গের জন্য আলাদা আলাদা করে কি কি পূর্বাভাস রয়েছে, যদি একটু বলো প্লিজ।
দেখো, প্রথমত এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, আরও একটা ঘূর্ণাবর্ত আসছে এবং সেই ঘূর্ণাবর্ত দুটো মিলে একটা নতুন নিম্নচাপ সৃষ্টি হবে এবং দশমীতে সেটা গভীর নিম্নচাপে পরিণত হবে। এটা প্রাথমিক গন্তব্য উড়িষ্যা অন্ধ্র উপকূল হলেও এর প্রভাবে অনেক বৃষ্টির একটা আশঙ্কা দক্ষিণবঙ্গে এমনকি উত্তরবঙ্গেও তৈরি হচ্ছে, যেটা দেখা যাচ্ছে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি যেরকম হবে কাল নবমীতে বৃষ্টি আরও বাড়বে এবং দশমী থেকে রাজ্যের মানে গোটা রাজ্যেই বলা যায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বিসর্জনে বিপত্তির একটা আশঙ্কা রয়েছে, দুর্যোগের আশঙ্কা গোটা দক্ষিণবঙ্গে, মানে উপকূল থেকে পাহাড়, বিশেষ করে দশমীতে দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলা হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর কোনো জায়গায় একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং একাদশীর দিনেও দক্ষিণবঙ্গের কিছু জেলায় এইরকম অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দশমীতে কলকাতা শহরেও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে, উপকূলে ঝোড়ো বাতাস বইতে পারে, সেক্ষেত্রে মণ্ডপের অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রশ্ন করি, এই যে ভারী বৃষ্টি হলেই, ভারী বৃষ্টির এই কথাটা, এই পূর্বাভাস শুনলেই একটা ভয়, তার কারণ সম্প্রতি যে পরিস্থিতির মধ্যে শহর কলকাতাকে দেখতে হলো, ভারী বৃষ্টি বলতে বা অতি ভারী বৃষ্টি বলতে ওই ধরনের দুর্যোগের কোনো রকম সম্ভাবনা নাকি যেরকমটা তার আগেও আমরা দেখে এসেছি? দেখো, ভারী বৃষ্টি বলতে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, সেটা এই মুহূর্তে পুজোর মধ্যে এবং সেপ্টেম্বরের শেষে সেই বৃষ্টিটাই অনেকটা, হয়তো ওই যেরকম মেঘভাঙা বৃষ্টি আমরা কদিন আগে দেখেছি ওই বৃষ্টির আশঙ্কা এখনও পর্যন্ত নেই, কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার একটু উত্তরবঙ্গের কথা বলি, যারা ঘুরতে যাবেন উত্তরবঙ্গে দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী এই সময়টা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উত্তরের জেলাগুলোতে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে দশমীর দিনও, একাদশীর দিন এবং দ্বাদশীর দিন, এবং সিকিমেও এই দুদিন অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। ফলে NH ট্রেনের মতো যে রাস্তাগুলো যেখানে মাঝে মধ্যেই ধস নামে, সেই অঞ্চলে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। সুতরাং পর্যটকদের, আবহাওয়াবিদদের সতর্কবার্তা যে আপনারা যখনই যে প্ল্যান করবেন একটু সাবধান হয়ে প্ল্যান করবেন। শুভজিৎ, অনেক ধন্যবাদ কমলেশ।